নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বিশ্বজুড়ে ঘটে চলেছে নানা খবর। কিছু খবর গতির সঙ্গে পাল্লা দিয়ে জায়গা করে নিচ্ছে খবরের শিরোনামে। সেই সমস্ত খবর নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি 15-15-5। শুরুতে নজর রাখবো হেডলাইন্সে। এসএসসি দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার বাড়িতে দীর্ঘক্ষণ জেরা ইডির, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি। দীর্ঘ জেরায় অসুস্থ পার্থ, 3 চিকিৎসকের তদারকি। দেশের তৃতীয় মাঙ্কিপক্স সংক্রমিতের হদিশ, 3 আক্রান্তই কেরলের বাসিন্দা। 6 জুলাই আরব আমিরশাহী থেকে এসেছিলেন ওই ব্যক্তি, স্বীকার কেরলের স্বাস্থ্যমন্ত্রী। 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা হলো। সেরা ছবি সোরারাই পাত্রু, সেরা অভিনেতা অজয় দেবগন ও সূর্যা। দেখে নেব প্রথম 15টি খবর। অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে তার বাড়িতে পৌঁছয় চিকিৎসকের দল। শুক্রবার সকালে পার্থ চট্টোপাধ্যায় নাকতলা বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘ সময় ধরে চলা অভিযানের মধ্যে অসুস্থ হয়ে পড়েন পার্থ। তাকে দেখতে নাকতলা বাড়িতে পৌঁছয় 3 চিকিৎসকের দল। শারীরিক পরীক্ষার পর কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যান চিকিৎসকেরা। এদিন আবার পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়র বাড়িতে হানা দেয় আয়কর দফতর। শুক্রবার পার্থ পরেশের পাশাপাশি রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় ইডি। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি। এর আগে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে একই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শুক্রবার সকালে ইডি আধিকারিকদের একটি দল সল্টলেক সিজিও কমপ্লেক্সের দফতর থেকে বেরিয়ে কল্যাণময়ের কাদাপাড়া ফ্ল্যাটে পৌঁছয়। পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। অন্যদিকে বাগদার চন্দন মণ্ডলের বাড়িতেও পৌঁছেছে 5 জনের ইডি প্রতিনিধি দল। রাজ্যের মোট 13টি জায়গায় শুক্রবার অভিযান চালাচ্ছে ইডি। প্রতিহিংসার রাজনীতি বিজেপির। 21শে জুলাই কেন্দ্রকে আক্রমণ করার কারণে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। 13 জায়গায় ইডি হানা নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার ক্ষমতার অপব্যবহার করছে, ইচ্ছে করে আর্থিক তছরূপের মামলা ঢোকানো হচ্ছে। বাংলায় বিজেপির কিছু নেই, তাই শক্তি ইডি। রাঙামাটি শ্মশান ও বাতিস্তম্ভ মামলায় 27শে জুলাই পর্যন্ত অধিকারী পরিবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয়। শুক্রবার মামলার শুনানিতে নির্দেশ দিলেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। রাঙামাটি শ্মশান ও বাতিস্তম্ভ দুর্নীতির অভিযোগে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ভাই সহ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয় আদালতে। শুক্রবার মামলা চলাকালীন অধিকারী পরিবারের আইনজীবীর অভিযোগ, হেনস্থা করার জন্য তাদের বিরুদ্ধে বিভিন্ন ভুয়ো অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি বুধবার। জমি সংক্রান্ত একটি মামলায় রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব। 29শে জুলাই তাকে হাজিরা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। জমি নিয়ে ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে রাজ্য মুখ্য সচিবের বিরুদ্ধে সুভাষ সাহা সহ 3 জন মামলা দায়ের করেন আদালতে। এই মামলায় 2019 সালে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ আবেদনকারীদের ক্ষতিপূরণের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদনকারীদের 90 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, আদালত বলা সত্ত্বেও ক্ষতিপূরণ মেলেনি। এরপরই আদালত অবমাননার দায়ে শুক্রবার রাজ্যের মুখ্য সচিবকে তলব করল হাইকোর্ট। পূর্ব নির্দেশ মতো শুক্রবার হাইকোর্টে হাজিরা দিলেন বাগদার চন্দন ওরফে রঞ্জন। হাজির হয়ে বিচারপতির বিভিন্ন প্রশ্নের উত্তরও দিলেন তিনি। তবে এজলাসে দাঁড়িয়ে তিনি জানান, উপেন বিশ্বাসকে চেনেন না তিনি। পাশাপাশি রঞ্জন যে তদন্তে অসহযোগিতা করবেন না, একথাও হাইকোর্টে জানিয়ে দিলেন সিবিআইর আইনজীবী। শুক্রবার ঠিক বেলা 2টার আগেই 17 নম্বর এজলাসে বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জন হাজির হলেন এজলাসে। হাজির হয়ে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হন। তাদের কথোপকথনে উঠে আসে বিভিন্ন তথ্য। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কালী মন্তব্যকে ঘিরে বিতর্কের মধ্যেই শক্তি পুজোর ধারণা সম্পর্কিত আলোচনা চক্রের আয়োজন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। এহেন বিষয় পছন্দের মধ্যে রাজ্যের শাসক দলকেই প্রচ্ছন্ন নিশানা করা হয়েছে বলে মত রাজনৈতিক মহলের। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও সমালোচনায় মুখর হয়েছেন। যদিও আলোচনা চক্রের বিষয় নির্ধারণ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিস্মত কাণ্ডে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার হাওড়ায়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। স্থানীয় সূত্রে খবর, হাওড়ার মালি পাঁচঘড়া বিস্মত কাণ্ডের প্রতিবাদে সভার অনুমতি চেয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সভার অনুমতি না পেয়ে শুক্রবার দলের তরফে বিজেপি জেলা অফিসের সামনে জমায়েত কর্মসূচি নেয় বিজেপি। সেখান থেকে মিছিল করে পুলিশ কমিশনারের অফিস ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নিয়েছিল বিজেপি। বিজেপির সেই মিছিলে ব্যারিকেড করে আটকে দেয় হাওড়া জেলা পুলিশ। পুলিশে ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকেরা এগোতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে তাদের। উত্তেজনা সৃষ্টি হয়, রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা।
রাষ্ট্রপতি নির্বাচনে ব্যাপক ক্রস ভোটিং। 17 জন বিরোধী সাংসদ এবং 125 জন বিধায়ক দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন বলে সূত্রের খবর। 64% ভোট পেয়ে জিতেছেন দ্রৌপদী মুর্মু। সেখানে যশবন্ত সিনহা পেয়েছেন 36% ভোট। শুধু অসমে 25 জন বিরোধী বিধায়ক দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন। বিষয়টি নিয়ে টুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এবার আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের খোঁজ মিলল কেরলে। ওয়াইনারের মানান্থাবাদীর 2 খামার থেকে এই জ্বরের খবর মিলেছে। ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজের তরফে জানানো হয়েছে, শূকরের থেকে নেওয়া নমুনায় এই ভাইরাস পাওয়া গিয়েছে। 300টিরও বেশি শূকর মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনিয়া গান্ধীর ইডি তলবে বিরোধিতা অভিনব বিক্ষোভ কংগ্রেসের। শুক্রবার ইন্দোরে আগুন জ্বালিয়ে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন হাট শিবিরের নেতাকর্মীরা। অভিযোগ, দেশে প্রতিশোধের আগুন চলছে। প্রতিবাদে চারপাশে আগুন জ্বালিয়ে তার মধ্যে মোদির ছবি হাতে নিয়ে চলে বিক্ষোভ। মোদি বিরোধী স্লোগানও তোলা হয়। সোনিয়া গান্ধীকে ইডি তলবের বিরোধিতায় বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ চলে। পথ অবরোধ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীর সমর্থকেরা। কেন্দ্রীয় শিক্ষা পর্ষদ সিবিআইয়ের দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হলো আজ। প্রকাশিত হলো মেধা তালিকাও। ফলাফলে দেখা গিয়েছে 95% বেশি নম্বর পেয়েছে 33,000-এরও বেশি ছাত্রছাত্রী। সিবিএসইর দ্বাদশ শ্রেণীতে টপ করল বুন্দেল শহরের মেয়ে তানিয়া সিং। 100% নম্বর পেয়ে শীর্ষে দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী। 500তে পুরো 500 পেয়েছে তানিয়া। নজর কাড়া ফলাফলে খুশি তার পরিবার সহ অন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আগামী দিনে আইএএস অফিসার হতে চায় তানিয়া। ইতিহাসে স্নাতক হতে চায় সে। হর ঘর তিরঙ্গা। স্বাধীনতা দিবসের 2 দিন আগে থেকেই ঘরে ঘরে জাতীয় পতাকা তোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে। সেই মহোৎসবে শামিল হতে আগামী 13ই আগস্ট থেকেই বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা দেন প্রধানমন্ত্রী। একই আহ্বান শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী জয়শঙ্করের গলাতেও। পুণ্যার্থীদের সাহায্যে এগিয়ে এলো আইটিবিপির জওয়ানরা। তীর্থযাত্রীদের অক্সিজেন দিয়ে সাহায্য করলেন তারা। অমরনাথ যাত্রায় গিয়ে অনেক তীর্থযাত্রী শ্বাসকষ্টে ভুগছেন। তাদের সাহায্য করতেই শেষনাগের কাছে অক্সিজেন সরবরাহ করা হয়। 2000-এরও বেশি তীর্থযাত্রীকে এখনো পর্যন্ত অক্সিজেন দেওয়া হয়েছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদে ফের বিরোধীদের বিক্ষোভ। শুক্রবার সংসদে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভে সামিল হন কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তারা। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। অধিবেশন শুরুর পর থেকে দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ। বিভিন্ন ইস্যুতে সরকারকে বিঁধেছে বিরোধীরা। বিক্ষোভ প্রদর্শনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলছে প্রতিবাদ। মুলতবি করতে হয়েছে সংসদের 2 কক্ষই। এখন সময় একটা বিরতি। ফিরছে বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টি খবরের দিকে। তৃতীয় মাঙ্কি পক্সের হদিশ মিলল কেরলে। 35 বছর বয়সী এক ব্যক্তি আক্রান্ত এই ভাইরাসে, এমনটাই জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। গত 6 জুলাই সংযুক্ত আরব আমিরশাহী থেকে মাল্লাপুরমে ফিরেছিলেন ওই ব্যক্তি। জ্বর নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন। এরপরেই তার মধ্যে উপসর্গ ধরা পড়ে। পরীক্ষার পর জানা যায় মাঙ্কি পক্সে আক্রান্ত তিনি। করোনার মধ্যে কেরলে নয়া মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মাঙ্কি পক্স। এদিকে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে কেরল জুড়ে। ভারী বৃষ্টিতে জলস্তর বাড়ল নর্মদা নদীর। বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর জল। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নদীর জলে ভাসিয়েছে বেশ কয়েকটি মন্দির। মধ্যপ্রদেশে ডিন্ডোরিতে সেই ছবি ধরা পড়ল। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এদিকে বৃষ্টি হচ্ছে হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গাতেও। লাগাতার বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিপর্যয় এড়াতে প্রস্তুত প্রশাসন। নদীগুলির জলস্তর বাড়ায় উপকূলবর্তী এলাকায় বসবাসকারীদের অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এবার আফগানি নীতি নিয়ে বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা অরবিন্দ কেজরিওয়াল সরকারের নতুন বিতর্কিত আফগানি নিয়মে সিবিআই তদন্তের সুপারিশ করেছেন। অভিযোগ, নতুন আইন বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করেছে। অযাচিতভাবে মদের লাইসেন্সধারীদের সুবিধা দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দীনেশ গুণবর্ধনে। শুক্রবার কলম্বোর ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অংশগ্রহণ করেন তিনি। শ্রীলঙ্কার এমপি দলের নেতা তিনি। 2020 সালের সংসদ নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন গুণবর্ধনে। শ্রীলঙ্কায় প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত।
বিক্ষোভকারীদের ক্যাম্পে অভিযান চালালো শ্রীলঙ্কার সেনা। ভেঙে দেওয়া হলো তাদের ক্যাম্প, গ্রেফতারও করা হয়েছে একাধিক জনকে। যে এলাকায় বিক্ষোভকারীরা বসবাস করছে সেনা ঘিরে রেখেছে সেই এলাকাও। প্রেসিডেন্টের বাড়ির সামনে থেকে তাঁবু সরিয়ে নিয়েছে বিক্ষোভকারীরা। এরপরই তাদের তাঁবু ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল, তারপরও সেনা এসে ঘিরে ফেলে এলাকা। অত্যাচার করা হয় প্রতিবাদকারীদের। দাবি বিক্ষোভকারীদের। ঘটনায় অনেকে আহত হয়েছেন, আবার অনেকেই পালিয়ে গেছেন। তীব্র গরমে পড়ছে আমেরিকা, বাড়ছে তাপপ্রবাহ। জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে সাধারণ মানুষকে। শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক করা হচ্ছে। অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। বিদ্যুৎ বিপর্যয় হওয়ার আশঙ্কাও বাড়ছে। একই অবস্থা ইউরোপ জুড়ে, সেখানে অনেকের মৃত্যুর খবরও মিলেছে। জলবায়ু পরিবর্তনের জেরেই পরিস্থিতি, বলছেন বিশেষজ্ঞরা। গরম কমার এখনই সম্ভাবনা নেই বলছেন আবহবিদরা। এছাড়া বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়া, ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। পরিমাণ মতো জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনের ঘটনা। একটি সেতু দিয়ে ট্রেনটি যাওয়ার সময় হঠাৎই আগুন লেগে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দাও দাও করে জ্বলতে থাকে ট্রেনটি। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ব্রিজের ওপরে দাঁড়িয়ে ট্রেনটি, নিচে নদী। দেখা যায় ট্রেন থেকে ঝাঁপ মারছেন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ট্রেনে 200 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতা শুরু হয় উদ্ধার কাজ। হতাহতের খবর স্পষ্ট নয়। কী কারণে আগুন তা জানতে চলছে তদন্ত। বিনামূল্যে শস্য রফতানি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করল রাশিয়া, ইউক্রেন, তুরস্ক। রাষ্ট্রপুঞ্জ এই চুক্তি স্বাক্ষর করতে প্রস্তাব করেছিল। ইউক্রেনের কৃষ্ণসাগরে বন্দর থেকে চলবে রফতানি, তবে তা কতটা সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ কৃষ্ণসাগরে বন্দরের একাংশ রাশিয়ার দখলে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দেখা করেছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এই চুক্তির ফলে বিশ্বজুড়ে বেড়ে চলা খাদ্য সংকট মিটতে পারে বলে আশা করা হচ্ছে। রাশিয়া ও ইউক্রেন বিশ্বে সবচেয়ে বেশি গম সরবরাহ করে থাকে, কিন্তু ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পর ব্যাহত হয়েছে শস্য সরবরাহ। পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এরপর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। 25শে সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ইতালিতে। এগিয়ে রয়েছে ইতালির উগ্র ডানপন্থী দল ব্রাদার্স অফ ইতালি। একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। অন্যদিকে প্রধানমন্ত্রী ইস্তফার পর দেশে রাজনৈতিক অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। বেড়ে চলেছে মুদ্রাস্ফীতি। অনেকদিন ধরেই দ্রাঘির দল ও জোট সঙ্গীদের ভাঙন শুরু হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে পার্লামেন্ট সেশনের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু সুরাহা মিলল না। পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী। সৌদি যুবরাজের সঙ্গে কথা বললেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন দুই রাষ্ট্রনেতা বলে খবর। আলোচনার মূল বিষয় ছিল তেলের বাজার বলে সূত্রের খবর। দুদেশ একে অপরকে সহযোগিতা করবে বলেও কথা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের 1 সপ্তাহ কাটতে না কাটতেই সালমানের সঙ্গে ফোনে কথা বললেন পুতিন। সম্প্রতি সৌদি সফরে গিয়েছিলেন বাইডেন। বৈঠক করেছিলেন সৌদির যুবরাজের সঙ্গে। আন্তর্জাতিক বাজারে তেলের বাজার নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়। এবার একই বিষয়ে সালমানের সঙ্গে পুতিনের আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুক্রবার 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা হয়ে গেল দিল্লির মিডিয়া সেন্টারে। সেরা বাংলা ছবির পুরস্কার জিতে নিল শুভ্রজিৎ মিত্রর ছবি অভিযাত্রী। ছবিতে অসামান্য ক্যামেরার জন্য সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কারও জিতে নিলেন চিত্রগ্রাহক সুপ্রতিম ভোল। সেরা হিন্দি ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে তুলসীরাম জুনিয়র। ছবির জন্য সেরা শিশুশিল্পীর পুরস্কার পেলেন বরুণ বুদ্ধদেব। বেস্ট ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে সূর্যা অভিনীত ছবি সোরাইপত্র। এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন সূর্যা এবং সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন অপর্ণা বালামুরালি। 2020 সেরা বিনোদনমূলক ছবি নির্বাচিত হয়েছে তানাজি দ্য আনসাং ওয়ারিয়ার। ছবিতে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অজয় দেবগন। মালায়ালাম ছবি আয়াপ্পান্নুম কোশিয়াং ছবির পরিচালক সচিদানন্দন কুমার পেয়েছেন সেরা পরিচালকের শিরোপা। আলা বৈকুণ্ঠপুরমালু ছবির গানের সুর করার জন্য সেরা সুরকার পুরস্কার জিতে নিয়েছেন সুরকার থমাস এস। সোরাইপত্র ছবির আবহ সঙ্গীত সৃষ্টি করে রজত কমল পুরস্কার পেয়েছেন জিভি প্রকাশ কুমার। সাইনা নেহওয়ালের বায়োপিক সাইনার গান লিখে সেরা গীতিকার মনোজ মুন্তাশির এবং নন ফিচার ফিল্ম বিভাগে সেরা সুরকার নির্বাচিত হয়েছেন বিশাল ভরদ্বাজ। চলচ্চিত্র বান্ধব রাজ্য হিসেবে পুরস্কৃত হয়েছে মধ্যপ্রদেশ। প্রথম ঝলকেই নজর কাড়লেন জয়প্রকাশ নারায়ণ রূপী অনুপম খের। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিক ইমার্জেন্সি ঘিরে সিনেপ্রেমীদের উৎসাহ রয়েছে তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। ইমার্জেন্সিতে
ইন্দিরার ভূমিকা অভিনয় করছেন কাঙ্গনা রানাবত। ठीक है, जी। 1 मिनट। अमेरिका के प्रेसिडेंट को कह देना कि मुझे मेरे दफ्तर में सब मैडम नहीं सर कहते हैं। তার সঙ্গে সঙ্গে পরিচালনার দায়িত্বেও রয়েছেন বলিপাড়ের কন্ট্রোভার্সি কুইন। মুখ্য চরিত্রে থাকছেন অনুপম খের, শ্রেয়স তালপাড়ে, ভূমিকা চাওলা ছাড়াও আরও অনেকেই। ইন্দিরা গান্ধীর বায়োপিক হবে আর তাতে জয়প্রকাশ নারায়ণ থাকবেন না, তাও আবার হয় নাকি? ছবিতে জয়প্রকাশের ভূমিকা অভিনয় করবেন অনুপম খের। প্রকাশ্যে এলো ইমার্জেন্সির নতুন পোস্টার, আর তাতেই প্রকাশ্যে এলো জয়প্রকাশ রূপী অনুপম খেরের ফার্স্ট লুক। এদিন সেই পোস্টার সোশ্যাল সাইটে শেয়ারও করেছেন অভিনেতা। এরকম চরিত্রে অভিনয় করতে পেরে দারুণ খুশি তিনি। সোশ্যাল সাইটে এমনটাই লিখলেন অনুপম খের। 2023-এই মুক্তি পেতে পারে ইন্দিরা গান্ধীর বায়োপিক ইমার্জেন্সি। এবার নেটফ্লিক্সে আসছে ওয়েব সিরিজ দিল্লি ক্রাইম সিজন 2। 2012 সেই কুখ্যাত গণধর্ষণ কাণ্ডের ঘটনা নিয়ে 2019-এ শুরু হয়েছিল দিল্লি ক্রাইমসের প্রথম সিজন। মুখ্য ভূমিকায় দেখা মিলেছে শেফালি শাহ, রাজেশ তেলঙ্গ, রসিকা দুগ্গল ছাড়াও আরও অনেকের। প্রথম সিজনের দুর্দান্ত সাফল্যের পর এবার নতুন সত্য ঘটনা নিয়ে দিল্লি ক্রাইম সিজন 2 মুক্তি পেয়েছে সিরিজের টিজার। প্রথম সিজনের মতো সিরিজের নতুন সিজনেও যে টান হতে চলেছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আগামী 26শে আগস্ট থেকে নেটফ্লিক্সে শুরু হবে দিল্লি ক্রাইম সিজন 2 এর স্ট্রিমিং। কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসছে সিরিজের ট্রেলার। যশরাজ ফিল্মসের প্রযোজনায় টাইগার 3-তে ভিলেন চরিত্রে নজর কাটবেন অভিনেতা ইমরান হাশমির। পাশাপাশি অভিনয় করছেন সেলফি সহ একাধিক ছবিতে। এবার ফারহান আক্তার ও রিতেশ সিদওয়ানির প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলাচ্ছেন মার্ডার ছবির নায়ক। বলিপাড়া সূত্রে খবর, ফারহান রিতেশের প্রযোজনা নতুন ছবি গ্রাউন্ড জিরোতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ইমরান। শোনা যাচ্ছে ছবিতে একজন আর্মি অফিসার ভূমিকায় থাকছেন ইমরান। ছবির বেশিরভাগ শুটিং হতে চলেছে কাশ্মীরের দুর্দান্ত সব লোকেশনে। গ্রাউন্ড জিরোর পরিচালকও ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে। পরিচালনার দায়িত্ব মারাঠি ফিল্মমেকার তেজস বিজয়কে দিয়েছেন ফারহান ও রিতেশ। ছবির বাকি কাস্টিং নিয়ে এখনই নির্মাতারা মুখ না খুললেও কিছুদিনের মধ্যেই তা প্রকাশ্যে আসবে। এখন সময় আরও একটা বিরতির পর থাকছে। এবার দেখে নেব শেষ 5টি খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজেনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন নীরজ চোপড়া। তারই সঙ্গে জ্যাভলিন ফাইনালে পৌঁছে গেলেন রোহিত যাদব। কোয়ালিফাইং রাউন্ডে প্রথম প্রয়াসেই ফাইনালে পৌঁছে গেলেন নীরজ। গ্রুপে কোয়ালিফাইং রাউন্ডে 88.39 মিটার জ্যাভলিন ছুড়ে ফাইনালে পৌঁছে গেলেন টোকিও অলিম্পিকের সোনা জয়ী নীরজ চোপড়া। গত মাসে পাভনুমি গেমসে 89.30 মিটার জ্যাভলিন ছুড়েছিলেন তিনি। এরপর স্টকহোমে ডায়মন্ড লিগে 89.94 মিটার জ্যাভলিন ছুড়ে প্রত্যাশার মাত্রা বাড়িয়ে দিয়েছেন নীরজ চোপড়া। শনিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাইং রাউন্ডে প্রত্যাশার থেকে কম দূরত্ব ছুঁড়লেও ফাইনালে পৌঁছতে কোনো বেগ পেতে হয়নি তাকে। কোয়ালিফাইং রাউন্ডের প্রথম প্রয়াসেই 88.39 মিটার জ্যাভলিন ছুড়ে ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন নীরজ। তবে রবিবার ফাইনালে 90 মিটার জ্যাভলিন ছুড়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবার সোনা জয়ের আশা করছেন নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ট্রিপল জাম্পের ফাইনালে উঠে নজির গড়লেন এলডহস পল। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ফাইনালে যোগ্যতা অর্জন করলেন তিনি। গ্রুপ এ কোয়ালিফাই রাউন্ডে ট্রিপল জাম্পে 16.68 মিটার স্কোর করে ষষ্ঠ স্থান পেলেন এলডহস। গত এপ্রিলে ফেডারেশন কাপে ট্রিপল জাম্পে 16.99 স্কোর করে সোনা জেতেন তিনি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্কোর কম হলেও রবিবার ফাইনাল পদক জয়ে আশাবাদী এলডহস পল। ফিফার নির্বাসনের খাড়া ঝুলছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর। নির্ধারিত সময় নতুন সংবিধান চূড়ান্ত করা ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হলে ফিফার নির্বাসনের মুখে পড়তে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবার ভারতীয় অলিম্পিক সংস্থাকে নির্বাসনের হুঁশিয়ারি দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ভারতীয় অলিম্পিক সংস্থা যেভাবে চলছে তাতে বিরক্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। গত ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল ভারতীয় অলিম্পিক সংস্থার। এছাড়াও রাজনৈতিক ও কোর্টের আইনি জটিলতায় আরও কঠিন হচ্ছে ভারতীয় অলিম্পিক সংস্থার কর্মকাণ্ড।
যা অলিম্পিক সংস্থার কার্যকারিতার পরিপন্থী বলে মনে করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ও গঠনতন্ত্র সম্পূর্ণ না করতে পারলে নির্বাসনের মুখে পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। একই মঞ্চে বিশ্ব টেনিসের 4 নক্ষত্র নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল, রজার ফেডারার এবং অ্যান্ডি মারে আগামী সেপ্টেম্বরে লেভার কাপে খেলতে দেখা যাবে বিশ্ব টেনিসের 4 নক্ষত্রকে। 23শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রড লেভারের নামে এই টেনিস প্রতিযোগিতায় জকোভিচ, নাদাল, ফেডারার, অ্যান্ডি মারের বিরুদ্ধে খেলবেন ইউরোপের সেরা টেনিস প্লেয়াররা। ইতিমধ্যেই জকোভিচ, নাদালরা রড লেভার কাপে খেলার সম্মতি জানিয়ে দিয়েছেন। 15-15-5 এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।